শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনায় আমরাও মোটামুটি ভালোই আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। ইদানিং যা দেখাবো সবই হচ্ছে আমার বাসা চেঞ্জ করার ভিডিও। হয়তো আপনারা বলবেন যে এই পেয়ে গেছে আরেকটা টপিক। এখন এই টপিক নিয়ে কত জানি ভিডিও বানাবে। এখন বলেন তো আমি যেহেতু রেগুলার লাইফস্টাইল শেয়ার করি আপনাদের সাথে। আমি যে কাজগুলা করি সেগুলো শেয়ার করি। এখন বর্তমানে যে আমার অবস্থা সেইটাই তো আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই শেয়ার করতেছি আজকে। তো রান্না করব মাংস একটু অন্যরকমভাবে। বাসায় আছে মা-বাবা। কেন আসছে সেটা তো আপনাদেরকে বলছি। এখন বর্তমানে আমার অবস্থা খুবই খারাপ। আনছি হইছে একটু সাহায্য করার জন্য বাসা চেঞ্জ করতেছি। বাসায় প্রচুর জিনিসপত্র হয়ে গেছে। যেগুলা চেঞ্জ করতে যত বেশি মানুষ হবে না আমার তত বেশি আরাম হবে। তো আজকে রান্না করব হচ্ছে শুটকি দিয়ে একটা মজার রেসিপি। মা আসার সময় মিষ্টি কুমড়ার ডুগা নিয়ে আসছিল। আমি একবার খেয়েছিলাম শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার ডুগা দিয়ে একটা তরকারি। সেই তরকারিটা আমার খেতে এত ভালো লেগেছিল। তারপর মা দেখলাম যে মিষ্টি কুমড়ার ডুগা নিয়ে আসছে। তাই ভাবলাম যে সুযোগ পাইছি আজকে মাকেও রান্না করে খাওয়াবো। আর শুটকি হচ্ছে মাও খেতে ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম রান্নাটা করি। তো রান্না করব শুটকির চচ্চড়ি, তার সাথে হচ্ছে একটা মাংসের তরকারি করব। আজকে আরেকটু অন্যরকমভাবে করব। আর এদিকে হচ্ছে মা বাড়ি থেকে আসার সময় একটা কাঁঠাল নিয়ে আসছিল। নতুন গাছের কাঁঠাল যেটা নতুন করা হইছে, মা নিজের হাতে লাগাইছে। সেই গাছের ১ম কাঁঠাল আমরা সবাই মিলে খাচ্ছি। এটা কিন্তু বড় একটা ভাগ্যের ব্যাপার। কারণ দেখা যায় যে মা যদি এখন না আসতো তাহলে হয়তো মা-বাবা একা, একা খেত এবং খেয়ে তারা কখনো শান্তি পেত না। যেহেতু এখন আমি এবং আমার ভাই একসাথে থাকি, মা-বাবা একা, একা থাকে। তারা যাই খাক না কেন, খাওয়ার সময় একবার হলেও আমাদের দুজনের কথা মনে পড়ে অথবা আমার ভাইয়ের কথা বেশি করে মনে করে। কারণ আমি তো মেয়ে মানুষ, আমার বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুরবাড়ি থাকবো সেটা স্বাভাবিক। কিন্তু কৃষ্ণের কথাটা বেশি মনে পড়ে মার। কারণ ছেলে থাকলে হয়তো একটু খেত, এটা বেশি মনে পড়ে। তো সেহেতু এখন আসার সুযোগ পাইছে, কাঁঠালটাও সাথে করে নিয়ে আসছে। খুব ভালো একটা কাজ হইছে। তো এই কাঁঠালটা দেখলাম পেকে গেছে। আগের দিন রাতের বেলায় বেশি করে ভাত রান্না করে পান্তা ভাত রেখে দিয়েছিলাম। আজকে কাঁঠাল দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো। হয়তো এই কথাটা শুনে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তবে হ্যাঁ, কাঁঠাল দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা খান তারা একমাত্র এর স্বাদ বুঝবেন। তো মা সকালবেলা উঠে কাঁঠালটা ভাঙছে। কাঁঠালটা যেরকমটা ভেবেছিলাম সেরকমটা না, একেবারে খারাপও না, মিষ্টি খুব বেশিও না আবার খুব কমও না। চলনসই আরকি। তবে কাঁঠালটা মনে হয় আরেকটু পাকতো। কাঁঠালটা হচ্ছে একটু শক্ত টাইপের কাঁঠাল, একদম গলা কাঁঠাল না, একটু শক্ত, শক্ত টাইপের কাঁঠাল। তো এখানে সকালের খাবার-দাবার শেষ করে এবার চলে আসছি দুপুরবেলা রান্না-বান্না করতে। ১ম এ শুটকির রান্নাটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে মাংসটা মেখে নেব। তো শুটকির রান্নাটা কিভাবে করেছি একটু বলি আপনাদেরকে। আমি ছোট, ছোট ৪ কোনা করে আলু কেটেছি। সাথে হচ্ছে শুটকি হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে একটু জল আর তেল, লবণ দিয়ে কষিয়ে নেব। তারপর হচ্ছে এখানে মাংসটা মাখছি। এখানে হচ্ছে শুটকিটা কষানোর পর মিষ্টি কুমড়ার ডুগা কেটে রেখেছিলাম লম্বা, লম্বা করে এর মধ্যেই দিয়ে দিলাম। সাথে দিয়েছি একটা বেগুন। এখন ওটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এখানে মসলার জন্য দিয়েছি আমি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, জিরে, ধনিয়া, নরমাল যে মসলাগুলো সেগুলো ব্যবহার করেছি। সাথে হচ্ছে চিকেন ফ্রাইয়ের যে মসলাগুলো বাজারে কিনতে পাওয়া যায় ওইটা আমি ব্যবহার করতেছি। ওই যে বললাম আজকে একটু অন্যরকমভাবে করব। এই পোল্ট্রি মুরগিগুলা নরমালি মসলা দিয়ে করলে খেতে অত বেশি ভালো লাগে না। এর জন্য আমি একটু অন্যরকমভাবে রান্না করি। তো এখানে হচ্ছে আমি সমস্ত প্রকারের মসলা দিয়ে মাংসটাকে মেখে তারপর এটা তেলে হালকা করে ফ্রাই করে নেব। একদম হালকা করে জাস্ট সাদা, সাদা করে। যেরকম রোস্টের মাংসগুলো ফ্রাই করতে হয়। এভাবে এক করে সবগুলা মাংস আমি ফ্রাই করে নেব। তাহলে কি হবে? রান্না করলে বুঝতে পারবেন একটু অন্যরকম হয় খেতে এবং মাংসের ভিতরে মসলাটা ঠিকমতো ঢোকে। তারপর হচ্ছে মাংসটা খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয় আরকি। আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে এই পোল্ট্রি মুরগিগুলা। মাংস ভাজা হয়ে গেলে এগুলো আমি এক করে সুন্দর করে তুলে নেব। আপনারা হয়তো ভাবতেছেন ২ টা মুরগির বড়, বড় রান দেখলাম। এটা কেন দেখলাম? কার জন্য রাখছি? এটা হচ্ছে আমরা করব হচ্ছে একটা চ্যালেঞ্জের ভিডিও। তার জন্য আজকে মাংস রান্না করছি। আগের দিন তো মাংস রান্না করেছিলাম। মাঝখানে একটা দিন গ্যাপ গেছে। আজকেও করতেছি শুধুমাত্র চ্যালেঞ্জের ভিডিও করব তার জন্য। নাহলে আজকে খেতাম না। তো ২ টা রান রেখেছি আমার আর সারা বাবার জন্য বড়, বড় দেখে, যাতে ভিডিও করতে সুবিধা হয়। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচিটাকে ভেজে এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা সমস্ত প্রকারের মসলা আবার দেব। আমি হচ্ছে ১ম এ সমস্ত প্রকারের মসলা দিয়ে মাংসটাকে হালকা করে ফ্রাই করে তুলে নিয়েছি। এরপর হচ্ছে এখন পেঁয়াজ কুচি ভেজে তার মধ্যে আবার সেম মসলাগুলো দিয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে
এই মসলাটাকে একটু সময় নিয়ে আস্তে, আস্তে কষিয়ে নেব। আমি এইভাবে কয়েকবার রান্না করেছি। আমার কাছে খুবই ভালো লাগে খেতে। অনেকেই আছেন যারা আপনারা পোল্ট্রি মুরগি খেতে পারেন না। পোল্ট্রি মুরগি মানে হচ্ছে যেগুলো ফার্মের মুরগি হয়। তো সেইগুলা দেখা যায় নরমালি রান্না করলে খেতে ভালো লাগে না। আমি এভাবে রান্না করে দেখেছি, আমার কাছে ভীষণ ভালো লাগছে। তার জন্য আমি ভাবলাম যে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমি এখন মসলাটা কষানোর পর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আর খেয়াল রাখবেন মাংসটা যেন একটু বেশি ভাজা না হয়ে যায়, একদম হালকা করে ভাজবেন। এখন হচ্ছে মসলাসহ মাংসের পিসগুলোকে সুন্দর করে আরেকটু সময় কষিয়ে নিতে হবে। তো আগের একটা ব্লগে আমার কিছু কমেন্টস আসছে, চলুন সেগুলোর উত্তর এই ব্লগে দিয়ে দিই। তো আপনারা অনেকেই বলেছেন যে আমি এই বাসাটা চেঞ্জ করার পরিবর্তে যদি গ্রামে চলে যেতাম তাহলে তো আমার জন্য অনেক সুবিধা হতো, অনেকগুলো টাকা বেঁচে যেত। আপনারা কথাটা মন্দ বলেননি, একদম ঠিক কথা বলেছেন। তবে এখানে একটু ব্যাপারটা হচ্ছে যে আমরা গ্রামে যেতে পারতাম না সেটা না। কারণ আমরা এমন একটা কাজ করি না, এটা যেকোনো জায়গায় থেকে পৃথিবীর যেকোনো দেশে থেকেই করা যেতে পারে। এমন না যে শহরেই থাকতে হবে। কিন্তু শহরে থাকি কেন? আমাদের গ্রামের কথা যদি বলি, আমার শ্বশুরবাড়ি বলেন বা আমার বাপের বাড়ি বলেন, যেমন আমার শ্বশুরবাড়ির কথা যদি বলি, সেখানে প্রাইমারি স্কুল আছে। মানে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। ক্লাস 5 পর্যন্ত এখান থেকে পড়ে তারপর হচ্ছে হাই স্কুলে মানে মাধ্যমিকের জন্য অন্য স্কুলে যেতে হয় এবং সেই স্কুলের দূরত্ব বলতে গেলে প্রায় ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট সময় লাগে। আপনি যদি সেখানে গাড়ি করেও যান, তারপরেও আপনার ০.৫ ঘন্টা টাইম চোখ বন্ধ করে লাগবে। এখন যদি ধরেন আমরা গ্রামে চলে গেলাম, আমার মেয়েকে আমি প্রাইমারিতে বা প্রাথমিক বিদ্যালয়ে যেটাই বলেন, ওইখানে ক্লাস 5 পর্যন্ত পড়ালাম। আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয় আছে। কিন্তু ওই প্রাথমিক বিদ্যালয় শেষ করে যখন আপনি মাধ্যমিকে যাবেন, তখন আপনার যেতে হবে অনেক দূরে। যেমন আমাদের বাড়ি থেকে মির্জাপুর বাজার আছে। সেই বাজারে তাও শেষ সীমানায় এসে সেই মাধ্যমিক স্কুলটা পড়ে, যেটা হচ্ছে গার্লস স্কুল। ওইটাতে আমিও পড়েছি আমার বাবার বাড়ি থেকে। আমি যখন পড়তাম তখন হেঁটে আসতে হতো। তখন অত বেশি গাড়ি ঘোড়া ছিল না, রাস্তাঘাট ভালো ছিল না। এখন গাড়ি ঘোড়া আছে। তারপরেও দেখেন আমার মেয়েটা যখন বড় হয়ে যাবে, ক্লাস 6, 7, 8, 9 এ উঠবে, তখন কিন্তু একটা মোটামুটি বড় মেয়ে। তখন তাকে আমি একা এত দূরে স্কুলে যে পাঠাবো সেটা কি ঠিক বলেন? যেহেতু সবাই এখন বলবেন যে গ্রামে তো আরো মানুষ আছে, তারাও তো পাঠায়। অবশ্যই পাঠায়। কিন্তু তাদের হাতে কোনো অপশন নেই। তারা কিন্তু এমনটা না যে শহরে আছে, শহর থেকে গ্রামে গেছে। আমরা কিন্তু এখানেই আছি। আমরা বলতে ভুল হবে। মানে সারা ছোটবেলা থেকেই শহরেই মানুষ হয়েছে। এখন সে যদি তার বাচ্চা-কাচ্চা শহরে জন্ম হয়েছে, সে কি তার বাচ্চা-কাচ্চা নিয়ে গ্রামে এখন মানুষ করবে বলেন? যদি তার এবিলিটি থাকে শহরে থাকার মতো, তাহলে কি সে শহরে রেখে গ্রামে গিয়ে ওই পরিস্থিতিতে বাচ্চাদেরকে মানুষ করবে আপনারাই বলেন। এমন অবস্থা না যে আমরা গ্রামে থাকতে পারবো না, আমাদের গ্রামে বাড়িঘর খারাপ, তেমনটা কিন্তু না। আমি বলতে চাচ্ছি ওইখানে সুযোগ সুবিধা কম। যেমন ভালো হাসপাতাল নেই। হাসপাতালের কথা যদি বলি, আমার যদি একটা জটিল অসুখ হয়, যখন বর্তমানে আমার এখনো টিবি আছে। তো টিবির চিকিৎসা করতে গেলে আমার ঢাকায় আসতে হয়, বা যেকোনো ধরনের একটু জটিল চিকিৎসা যদি হয় সেটা আমাকে ঢাকায় এসে করতে হবে। তারপরে বাচ্চাদের ভালো স্কুল কলেজ বলেন বা মাধ্যমিক পাস করার পর ভালো কলেজ বা একটা যদি আপনি একটা ডিগ্রি নিয়ে পড়াতে চান, তাহলে কিন্তু আপনার সেইভাবে আবার ঢাকা শহরেই ফেরত আসতে হবে। তো সেই হিসাব করতে গেলে দেখা যায় আপনি এখন যাবেন, আবার ভবিষ্যতে আপনার বাচ্চাকে ঢাকায় আপনাকে পাঠাতেই হবে। কারণ ঢাকা ছাড়া তো সে ভালো এডুকেশন পাবে না। ঢাকা পাঠান আবার যেখানেই পাঠান, কিন্তু দূরে পাঠাতেই হবে। সেই হিসাব করতে গেলে আমরা যেহেতু ঢাকায় আছি, তাহলে আমরা কেন গ্রামের বাড়িতে যাবো সেটা আপনারাই বলেন। আমরা যাবো না সেটা না। আমরা হয়তো ওখানে বেড়াতে যেতে পারি অথবা বিভিন্ন কারণে যেতে পারি। কিন্তু এমনটা না যে আমরা একেবারে চলে যাবো। হয়তো ভবিষ্যতে যদি ভগবান আমাদের সেই এবিলিটি না রাখে, আমরা শহরে থাকতে না পারি, তখন আমরা অবশ্যই গ্রামে চলে যাবো। এটা আমি জোর গলা দিয়ে বলছি। আমরা যদি এখানে থাকতে না পারি একান্তই, আমাদের এবিলিটি না থাকে থাকার মতো, তখন কিন্তু আমরা গ্রামে অবশ্যই চলে যাবো। কিন্তু এখন যেহেতু আমাদের এবিলিটি আছে, তো আমরা কেন আমাদের বাচ্চাদেরকে ওই গ্রামে ভালো এডুকেশন দিতে পারবো না? কারণ সব মা-বাবা কিন্তু চায় তার বাচ্চাদেরকে বেস্ট দেয়ার জন্য, যদি তার সামর্থ্য থাকে। তো সেই হিসাব করে আসলে আমরা গ্রামে যাই না। আমার শ্বশুর-শাশুড়িও কিন্তু গ্রামে গেলে তারাও থাকতে পারে। কারণ আমাদের গ্রামের বাড়িঘর ভালো করেছি, আমরা ঠিকঠাক করে নিয়েছি। ওইখানে এখন কোনো প্রবলেম নেই। কিন্তু তারা যেহেতু শহরে থাকতে, থাকতে অভ্যস্ত হয়ে গেছে, তারা গ্রামে থেকে থাকতে পারে না। যেয়ে ১৫ দিন ১ মাস থাকতে পারে। কিন্তু সবসময় আরকি ওটার সাথে মানিয়ে নিতে পারে না। কারণ গ্রামে থাকতে গেলে একটু কষ্ট বেশি করতে হয়। তো চিন্তা করেন আপনারা, যদি আমি প্রাথমিক এবং মাধ্যমিক ওইখানে পড়াই, আবার সেই তারপরের স্টেজে আসার পরে আমাকে ঢাকা শহরেই বাচ্চাদেরকে পাঠাতে হবে। তাহলে কেন যাবেন বলেন? আপনারা নিজেরাই বিচার করে দেখেন। তো সেই হিসাব করে আসলে আমরা আর গ্রামে যাইনি। ভাবলাম যেহেতু পরবর্তীতে আমাদের বাচ্চাদেরকে এখানেই পাঠাতে হবে, তখন দেখা যাবে যে ওদের যদি হোস্টেলে রেখে পড়াশোনা করায় না,
যেমন আমরা এখন আছি তখন দেখা যাবে যে এর থেকে বেশি খরচ তখন ওদের পেছনে আমাদের করতে হবে। তার চাইতে আমরা যদি সবাই মিলে ঢাকা শহরে থাকি তাহলে আমাদের দেখা যাবে যে ওদের একটা মা-বাবার সাথে থাকা হবে, একটা ফ্যামিলিগত আ পরিবেশ পাবে। সব দিক থেকেই ভালো। তো সবকিছু চিন্তা ভাবনা করে আসলে আমাদের যত পর্যন্ত এবিলিটি আছে আমরা এখানেই থাকার চেষ্টা করব। ভবিষ্যতে যদি এবিলিটিটা শেষ হয়ে যায় বা আমাদের ক্ষমতা না থাকে তখন অবশ্যই আমরা গ্রামে চলে যাব। এটা আমরা সবসময় ভাবি যে হয়তো এখন আমাদের এবিলিটি আছে, যখন থাকবে না তখন আমরা বাড়িতে চলে যাব। এমনটা না যে আমাদের বাড়ি ঘর নেই, আমাদেরকে সারা জীবন এখানেই থাকতে হবে। এমন কিন্তু না। এর জন্য আমরা আসলে ভাবি যে ঠিক আছে আমরা এখানেই থাকি। আর গ্রামে তো আমরা প্রায়ই যাই। আমাদের যাতায়াত হয়ই। তবে আমরা এটাও ভেবেছি আমরা যখন ভবিষ্যতে দেখব আমাদের বাচ্চা-কাচ্চা একা, একা চলতে পারে, তাদের লেখাপড়া মোটামুটি হবে, তখন আমরা বাড়িতে চলে যাব।